তাহলে এটা কে করলো? বিরোধী দল নিজেই নিজের মরণ কামড় দিয়ে দিয়েছে। আজকের বিরোধী দল নিজেরাই নিজেদের ভুল করে বাঁশের তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো পিছায় পিছায় পড়ে। সেই জায়গায় আমরা বলবো যে বিএনপি আমাদেরকে বাধা দিয়েছে। কে করছে এটা আমরা বুঝি না। আপনি চট্টগ্রামে যে গ্রাফিতি, এখন কি গ্রাফিতির সময়? আচ্ছা, আমি যেই প্রসঙ্গে একটু আসতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আপনি জানেন যে দ্বিতীয় অধিবেশন জাতীয় সংসদের 7 জুন শুরু হবে এবং সেই অধিবেশনের সময়টাতে আসলে সংবিধান সংশোধন কমিটি গঠন করবে সরকারি দল। বিরোধী দলকে অ্যাপ্রোচ করা হয়েছিল 5 জনের নাম দেন, বিরোধী দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের নাম দেওয়া হবে না, আমরা এটা মানি না, আমাদের রাজপথে সমাধান হবে, সংস্কার কমিটি তৈরি করতে হবে। ঠিক কেন আসলে এই সংশোধন কমিটিতে আপনাদের না? দেখুন, আজকেও আমি সচিবালয়ে গিয়েছিলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা কাজে দেখা করতে গিয়েছিলাম আমার এলাকা কেন্দ্রিক। তো সেখানেও গিয়ে এই আলাপটা কথা প্রসঙ্গে চলে আসলো আর কি। উনিও কিন্তু একই কথা বললেন আর কি, যে আমরা সংশোধনের বিএনপি সংশোধনের মাধ্যমে যা চায়, আমরা জামাত ইসলামী সংস্কারের মাধ্যমে যা চায়, আসলে একই জায়গায়। হ্যাঁ, ঠিক আছে, যদি গ্রসলি ধরা হয় আর কি, তাহলে শুনতে একই রকম শোনায়। বাট বাস্তবতা হচ্ছে যে আমরা চেয়েছি যে একটা ম্যাসিভ, আমরা যে সংকটটার মধ্যে ছিলাম সেই সংকটটা থেকে একসাথে বের হতে চাই। এবং এটি কিন্তু এরকম নয় যে শুধুমাত্র আজকে 11 দল বা বিরোধী দল চাচ্ছে, বিএনপি চায় নাই বা বিএনপি মিত্ররা যারা আছে তারা চায় নাই। বাংলাদেশের 33টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশগ্রহণ করেছে এবং সম্মত হয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়েছে। ইস্যুগুলো কিন্তু এরকম ছিল, এগুলো কিন্তু সেটেলড ইস্যু। দেখুন, এগুলো নতুন করে আলোচনায় নিয়ে এসে উপেক্ষা করে নতুন করে সংবিধান সংশোধন কমিটি করে আপনি অনেক কিছু করতে পারবেন, কারণ আপনি ম্যান্ডেট যেহেতু পেয়ে গেছেন। সুতরাং বিগত দিনেও কিন্তু আমরা এরকম দেখেছি যে যা যা ইচ্ছা তা তা করবেন। বাট আমরা বলেছি যে যেহেতু আপনারা গণতান্ত্রিক হিসেবে নিজেদেরকে প্রকাশ করেছেন, মানুষকে বলেছেন এবং এখন পর্যন্ত সেটার উপর টিকে থাকার জন্য কথা বলছেন, সুতরাং গণতান্ত্রিক আচরণটা করুন। এখানে কে বিরোধী দল কে সরকারি দল এসবের চেয়েও বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই টোটাল বিষয়টার উপর আপামর জনতার ম্যান্ডেটটাকে তাহলে আমরা সুনির্দিষ্টভাবে আপনাদের আপত্তির জায়গাটা বলবেন, সংস্কার থেকে সংশোধন এই দুটো টার্মের মধ্যে। আমাদের গণভোটের ফয়সালাটা কি সেটা আমি জানতে চাই। এটা একটা বিরাট বড় প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর এখন পর্যন্ত বিএনপি বা সরকার ট্রেজারি বেঞ্চ দেয়নি। শুধুমাত্র একই কথা বলা হচ্ছে যে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। আমরা কিন্তু এইটার বিরোধিতা কখনো করি নাই যে বিএনপি কেন জুলাই সনদের অক্ষর অক্ষরে বাস্তবায়ন বলছে, কেন এটা বলছে না। আমরা বলেছি যে আমরা যেটাতে সবাই সম্মত হয়েছি সেটাতে বিএনপি কেন অসম্মত। একদম পরিষ্কার আপনার দিক থেকে। আমি একটু মাননীয় সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি, আপনার কাছ থেকে এই ব্যাখ্যাটা আগেও কয়েকবার জানার চেষ্টা করেছে, আজকে যদি আপনি একটু ছোট করে দেন। বলা হচ্ছে সেটেলড ইস্যু, যেটা নিয়ে নেগোসিয়েশন হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, ডান অ্যান্ড ডাস্টেড, সেটা গিয়ে আসলে এখন নতুন করে পরিবর্তন করা হচ্ছে এবং সংস্কার এবং সংশোধন এই দুটোর মধ্যে আসলে আমরা আটকে আছি, যেটা দিয়ে আসলে জুলাই সনদ বা কার্যকর হবে না, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, অভিযোগ তাদের। একটু ব্যাখ্যা যদি দিতেন। দেখেন, আমিও কিন্তু ওনার সাথে একমত, কারণ এটা সেটেল ইস্যু। 133টা অধ্যাদেশ পাশ হবে, আর বাকি যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওগুলো হবে না। এই সব মিলে কিন্তু গণভোট বলেন, যেটাই বলেন, গণভোট তো এটা যদি সেটেল হয় তাহলে তার গণভোট কি হলো না হলো এটা কোনো ব্যাপার না। আপনার 133টার মধ্যে ম্যাক্সিমাম পাশ হয়ে গেছে, কয়েকটা আছে যে আগামীর জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে রেখে দিয়েছে যে আগামীতে আবার চুলচারা বিচার বিশ্লেষণ করে তারপরে পাশ করবে, নাম্বার 1। আর নোট অফ ডিসেন্ট গুলোকে বলা হয়েছিল, যখন সিগনেচার করেছিল বিএনপি নোট অফ ডিসেন্ট সহ সিগনেচার করেছিল, কিন্তু যখন ঘোষণা করেছিল ইন্টারিম সরকার তখন কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট গুলো হাওয়া হয়ে মিলিয়ে গিয়েছিল। সেই জায়গায় বিএনপি বলেছিল এটা তো আমরা মানি না। বিএনপি সেই কথায় তারা কর্ণপাত করে নাই। কথা ছিল পরবর্তীতে 2/3 মেজরিটির ভোটে আপনার এটা পাশ হবে। আপনি এখন বলেন 2/3 মেজরিটি কাদের? তার চেয়ে বেশি। তো তাদের ভোটে যদি পাশ না হয়, এবং নোট অফ ডিসেন্ট পাশ কিন্তু প্রায় সবগুলোই করেছে বিএনপি, যেগুলো কথা দিয়েছে। এখন থাকলো বিচার ব্যবস্থা, তারপর গুম খুন, এগুলো নিয়ে যেটা বিচার বিশ্লেষণ করে বিএনপি, অবশ্যই বিএনপির 31 দফাতেও এগুলো আছে, বিএনপি সেই কাজগুলো করবে। বাট নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনা হবে। তাহলে আপনি বলেন বিএনপি কোনগুলোকে মানলো না? এখানে একটা বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় কোট করা। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন। জি বলুন রাশেদুল ইসলাম। ওটা হচ্ছে যে এখানে আপা মনে হয় অধ্যাদেশ এবং জুলাই চার্টারের যে ইয়েগুলো ধারাগুলো এগুলো মিলিয়ে ঘুরিয়ে মিলিয়েছেন, একই রকম করে দেখছেন। বিষয়টিতে তাই নয়।
আচ্ছা, একটা বক্তব্য যদি একটু নীলুফা চৌধুরী মনি একটু ব্যাখ্যা দেন, মানে এটা বিভিন্ন সময় 11 দলের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে একটা রেফারেন্স হিসেবে আনার চেষ্টা করা হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি এভাবে বলেছেন যে নির্বাচনটা যেন ঠিকঠাক মতো হয়, কারণ অনেক কিছু মেনে নিতে হয়েছে। নাকি নাকি কেন বললেন? জি। আমি একটা কথা বলি আপনাকে, স্ট্রংলি আমি বলেছেন। একটা কথা বলি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন ওটা তার উল্টানো যাবে না, আমি উল্টিয়ে বলছিও না। জি। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন ওইটা, ওই কথারও নৈতিকতা আছে। এই কারণে নৈতিকতা আছে যে অবস্থা করেছিল জুলাইয়ের যে গণভোট নিয়ে তারা যে অবস্থা করেছিল, সেইখানে যদি একটু এদিক ওদিক হতো, তারা তো আসলে ভোট চায় নাই। আজকের বিরোধী দল তারা ভোট চায় নাই, ইন্টারিম সরকার তারা ভোট চায় নাই, এবং যারা ওই যে ইন্টারিম সরকারের যে কেউ একজন ছিল, আপনার বলেছে কি, আপনার এলজিআরডি উপদেষ্টা বলেছেই তো যে ডিপ স্টেট কারা বা কারা, আমরা এটা জানি না, তারাই জানে, তারাই ভালো বলতে পারবে, তারা তাদের মাধ্যমে নির্বাচন চায় নাই। তো এত কিছু নির্বাচন না চাওয়ার পরে বিএনপি টার্গেট একটাই ছিল, বিএনপি যে কারণে, শুধুমাত্র বিএনপি জানে নির্বাচন হলে বিএনপি কে কেউ ঠেকাতে পারবে না, কারণ বিএনপি সারা বাংলাদেশে তার অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল, এবং বিরোধী দল আজকে তারাও ওয়াকিবহাল। বিএনপি যে কোনো মূল্যে নির্বাচন চেয়েছিল, বাংলাদেশের জনগণ যে কোনো মূল্যে নির্বাচন চেয়েছিল, বাংলাদেশের সমস্ত আপাদমস্তক জনগণ, আপনারা সাংবাদিকরা ইনক্লুড, সবাই নির্বাচন চেয়েছিল। একটা অনির্বাচিত সরকারের কাছে দেশ কখনো সেফ থাকে না, সেফ যে থাকে নাই সেটা আপনারা বুঝেছেন। এত টাকা আমাদের প্রবাসী ভাইয়েরা পাঠানোর পরেও সেইখানে কিন্তু তলাবিহীন ঝুড়ি হিসেবে চিহ্নিত হয়েছিল 18 মাস। তো সেই জায়গায় থেকে আজকে সেই দিনের সেই বিএনপি যদি বলে থাকে, যদি আপনার এই ধরনের উক্তি করে থাকে, এটা খুব যে ভুল হবে আমি মনে করি না। কারণ সবার জন্য যেটা ছোট ছোট বড় স্বার্থের জন্য ছোট ছোট স্বার্থকে ত্যাগ করা উচিত। রাজনীতিতে তারা তো সকালে যেটা বলে বিকালে সেটা করে না, বিকালে যেটা বলে সন্ধ্যায় সেটা করে না। এটা তো তাদের, তারা বেহেশতের টিকিট বিক্রি করে। বা বলেন পৃথিবীতে বেহেশতের কোনো টিকিট আছে? যেখানে যেখানে বেহেশতিরা পাশ করেছে এখন বেহেশতির এলাকা বলা হয়, ওইখানে কি সত্যি বেহেশতির এলাকা? তো সেইখানে তারা যখন একটা ইহকাল পরকালকে একাকার করে ফেলে, তাদের ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। তো সেইখানে বিএনপি একটা কথা বলেছে, বিএনপি, এবং সেটা সালাউদ্দিন সাহেব স্বীকার করেছেন যে আমরা সেই মুহূর্তে নির্বাচনকে প্রায়োরিটি দিয়েছি। আপনি বলেন তো, আপনি নির্বাচনকে প্রায়োরিটি দেন নাই? বাংলাদেশের আপামর জনগণ নির্বাচনকে প্রায়োরিটি দেয় নাই? বাংলাদেশের অন্যান্য দল নির্বাচনকে প্রায়োরিটি দেয় নাই? প্রায়োরিটি শুধু দেয় নাই একটা দল, যে আজকের যারা বিরোধী দল এবং তাদের সমমনারা, এই দলগুলো শুধু প্রায়োরিটি দেয় নাই, এছাড়া বাংলাদেশের সমস্ত দলগুলো প্রায়োরিটি দিয়েছে। নির্বাচনই একমাত্র বাংলাদেশে এই যে গণতন্ত্রহীনতাকে মুক্ত করতে পারে। বুঝতে পারছি। এখন হ্যাঁ, নির্বাচন শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু একটু কথা বলতে চাই। আপনি ছোট করে একটু বলবেন, কারণ আমি স্থানীয় সরকার নির্বাচনে যাব। জি, রাশেদুল ইসলাম। না, না, এখানে একটু ক্লিয়ার, এই বিষয়গুলো নিয়ে আর কথা বললে আসলে বেমানান লাগে এবং হাসি পায় আর কি। এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, এটাকে আর যদি কিন্তু দিয়ে বলার সুযোগ নেই, তিনি একেবারে এক সেন্টেন্সেই শেষ করেছেন সেটা। এবং এটি যে একটি ভয়ঙ্কর প্রতারণা বা দুর্বিসন্ধিমূলক, এটি তো আমি বারবার বলেছি, আজকেও আবার বলছি। এমনকি এই গণভোটকে মানুষের আশা আকাঙ্ক্ষাকে, এবং এত মানুষ যে এটাকে বিএনপি এবং জামাত না, বিষয়টা আপামর জনতার মধ্যে কিন্তু 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছে। সেই সকল মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এবং সেটাকে আবার আজকে নীলুফা চৌধুরী মনি আপা, তিনি আমার প্রতিবেশী জেলার বাসিন্দা, তিনি এই কথা আবার ডিফেন্ড করছেন। আমি মজাই, আমি কিন্তু হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, লজ্জা পাচ্ছি আর এটা আমাদের জন্য। লজ্জা পাইলেও কিছু করার নাই ব্রাদার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি নিশ্চয়ই স্থানীয় সরকার নির্বাচনে ফিরবো। আর আরেকটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করেছি কি, এইটাই যে কথা এখন মানুষ হাসে। আপনারা যেগুলো বলেন জান্নাতের টিকিট সরাসরি আপনারা বিক্রি করেছেন, এগুলো নিয়ে আমরা সেভারাল টাইম বক্তব্য দিয়ে বলেছি যে আমাদের পক্ষ থেকে এই টাইপের কোনো বক্তব্য যায়নি। দেখুন আসলে এগুলো এখন আর মানুষ পছন্দ করছে না। মানুষ চাচ্ছে একটু দ্রব্যমূল্যের দাম কমাতে, মানুষ চাচ্ছে আমরা যে আজকে পে স্কেল হলো সেটা রাজস্ব কিভাবে। এটা আপনি চমৎকার বলেছেন যে মানুষ আসলে দ্রব্যমূল্য নাভিশ্বাস থেকে বেরোতে চায়, পে স্কেলের একটা সুরাহা চায়, কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি আমরা সংস্কার আর সংশোধন এই দুই টার্মের মধ্যে আটকে আছে। মোস্তফা মামুন একটু বলবেন, মানে আজকে আপনার একটা বক্তব্য শুনছিলাম, বেশ চমৎকার লাগছিল। আপনি বললেন যে আমরা সংবিধান নিয়ে অনেক কাটাছেড়া করছি, আমরা ইতিহাস নিয়ে অনেক বিভাজন তৈরি করার চেষ্টা করছি, মানুষ কি চায় সে কথাগুলো আসলে বলছি না। আপনি সংশোধন আর সংস্কার এই দুটোর মধ্যে আমরা আটকে আছি বলে মনে করেন কি? দেখেন, খুবই দরকার সংবিধান, যেহেতু রাষ্ট্রের সুপ্রিম ল, এবং আপনি জানেন আমি আইন পড়েছি, আপনি জানেন, সো আমি সেটা জানি। ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ,
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন। এইটার উন্নতির জন্য আসলে সব কিছু, একটা মানুষ গতকাল যা ছিল তার চেয়ে আজকে ভালো আসছে কিনা, আগামীকাল ভালো থাকবে কিনা। তো আমাদের এমনি যে সমাজ আমরা তৈরি করেছি, যে বিভক্তির সমাজ, বৈষম্যের সমাজ, আসলে সেই বৈষম্যের সমাজে এমনি আমাদের ধরেন শ্রেণী বৈষম্য তীব্র, আমাদের দরিদ্রের কথা ভাবে না, দরিদ্রের অসুখ হলে সেটা আমাদের পর্যন্ত পৌঁছায় না। ফলে এমনি সাধারণ মানুষ অত্যন্ত নিপীড়িত, খুব বিনোদনের জায়গা নাই, আনন্দের জায়গা নেই, জীবন মানে জাস্ট মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে আমাদের এই দেশে মানুষের ভাগ্য। তো সেইখানে আমরা যখন দেখি যে এই নিয়ে নিশ্চয়ই সংবিধান ঠিক থাকতে হবে, জাতি, রাষ্ট্র, ইতিহাস, তো আমরা বলছি এই সংবিধান নিয়ে বড় বেশি বাড়াবাড়ি হচ্ছে। এবং এটা কিন্তু গত 15 বছরের যে সরকার ছিল তারাও কিন্তু এই সংবিধানের দোহাই দিয়ে, তারাও কিন্তু ইতিহাস এগুলোর মধ্যে ছিল। আমরা কিন্তু তার থেকে এক ধরনের মুক্তি চাইছিলাম। তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তাতে কিন্তু এই স্পিরিটটা ছিল সাধারণ মানুষের, যে খালি সব কিছু সামনে এগুলো নিয়ে এসে আমরা কিন্তু সেটাতে চেয়েছিলাম, কিন্তু আমরা আসলে সেটা পাই নাই। ইনে ওই আমরা আরও কোনো ক্ষেত্রে ইতিহাস নিয়ে, ওটা তো ছিল 71, ঠিক আছে, আমরা আরও পিছনে 100 বছর 200 বছর পেছন থেকে শুরু হচ্ছে। তো আমরা সামনে যাবো না, এইটা হচ্ছে একটা বিষয়। সংবিধান দেখেন 2 বছর যে আলোচনা হলো সংবিধান, কিন্তু এখানে মানুষ, এবং আপনি দেখেন বড় এইসব করতে গিয়ে হামের মতো ঘটনাটা আমরা যে দেখছি, এগুলো করতে না অন্য কোনো দিকে কোনো মনোযোগ ছিল না। এখন সেটা আমার মনে হচ্ছে, কারণ মনে হচ্ছে কি যে এইগুলোর জন্যই 2 বছর এই যে ঐক্যমত্যের নামে যে টানা কিছু চলেছে, এবং শেষ পর্যন্ত কী হচ্ছে দেখেন, কি দ্বিমত তৈরি হচ্ছে। মানে আজকে আপনি যেটা বললেন, যারা ঐক্যমত্য কমিশনে বসতো, যারা আসলে একমত রাজনৈতিকভাবে, তারা আসলে একসঙ্গে রাজনীতি করেছে, একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে সরকার করেছে, তাদের মধ্যে বিভক্তিটা করলো যে 2 বছর ঐক্যমত্য কমিশনের চর্চার ফলে এটা হলো। আর বিট্রিয়ালটা খুব মজার। আমরা যদি দেখি সেই সময় কিন্তু এক ধরনের ওই সরকার বিএনপির সঙ্গে বিট্রে করেছে, এটা তো অফকোর্স, কারণ নোট অফ ডিসেন্ট ছিল সেটা হয়। আর এখন কিন্তু বিএনপি বিট্রে করছে বাকিদের সঙ্গে, কারণ বিএনপি তখন বলেছে যে সংস্কার মানবো, ইলেকশন হোক। সো এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে পলিটিক্স, এবং পলিটিক্স এরকমই। কিন্তু আমরা সেই পলিটিক্সের মধ্যে মানুষের ব্যাপক উপস্থিতি চাই। ওনারা যেরকম সংবিধানে করছেন, আমরা মনে করি যখন এখনকার যে গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে, সেটা নিয়ে অনেক কথা হবে। মানুষের সাফারিংস, আমাদের অর্থনীতি, গ্লোবাল কনটেক্সট, এবং নানা রকমের গত 15-20 বছরের যে আমাদের এখানে যে অর্থনীতি, নানা রকম ব্যাংক খাতে যে অনিয়ম ছিল, সেই সবের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিকভাবে কিন্তু আমরা অনেক কঠিন সময় সামনে যাচ্ছি। সেই চ্যালেঞ্জ জাতীয়ভাবে মোকাবেলা করতে হবে। আমি তো মনে করি এইসব বিষয়ে ঐক্যমত হওয়ার চেয়ে অনেক বেশি দরকার অর্থনীতি, সামাজিক কাঠামো, এইসব বিষয়ে ঐক্যমত হওয়া। কিন্তু রাজনীতি হয় কি, রাজনীতি যখন বিভক্ত করে দেয়, যে তখন আর এইসব বিষয় ঐক্যমত হয় না। এইবার যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন নিয়ে হচ্ছে আমাদের অবজারভেশন আছে, আমরা জায়গা থেকে দেখতে পাই যে একটা বড় অংশ ছিল না, হ্যাঁ, সেটা যৌক্তিকভাবে হোক, অযৌক্তিকভাবে হোক, কিন্তু আমাদের মনে হয়েছিল একটি যারা আছে তারা তো অনেকগুলো জায়গায় একমত, তারা ফলে কিন্তু এই বিরোধিতার তীব্রতা থাকবে না। অ্যাটলিস্ট এই জায়গাটা থেকে আমরা হয়তো একটা সাস্টেনেবল জায়গা দেখবো, কিন্তু আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না। তাহলে কি পেলাম আমরা? মানে দিস ইজ এ কোয়েশ্চন টু, একদম মানে আমাদের কাছে এই কোয়েশ্চন, যদিও জানি এই কোয়েশ্চন অনেকের কাছে বা আমাদের যারা উঁচু মানুষ তাদের কাছে আসলে প্রশ্ন খুব খুব বড় প্রশ্ন না তাদের কাছে, কারণ তাদের কাছে ইতিহাস আছে, সংবিধান আছে, চেতনা আছে, এই হচ্ছে প্রবলেম। আমি একটু রাশেদ আপনার আপনাকে একটা মন্তব্য শোনাতে চাই। মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক ধরনের বক্তব্য দেয়, তো সাধারণ মানুষ তাদের দিক থেকে বলা হচ্ছে যে সংস্কার পরিষদের দাবিতে রাজপথে বেছে নিয়েছেন তারা, মানে এরকম আমাদের একটা প্রতিবেদনে গেছে, যেখানে জামাত ইসলামের নায়েবে আমির এবং একজন সংসদ সদস্য বলেছেন যে আসলে সংস্কার পরিষদের দাবিতে রাজপথে বেছে নেওয়া হয়েছে। অনেকে বলছেন যে ঠিক আছে, রাজপথে সংস্কার দাবিতে থাকতেই পারেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে যদি হামের এই প্রাদুর্ভাব হয়ে থাকে, শিশুর মৃত্যুর ঘটনা ঘটে থাকে, সেই বিচারের দাবি থেকে আপনারা রাস্তায় নামবেন? অবশ্যই নেমেছি আমরা একদম শুরুতে। আচ্ছা, বারবার কিন্তু একটা কথাই বলা, আপনি আজকে শুরু করেছেন, আমি কারেকশন দিচ্ছি যে আমরা সকল কিছু নিয়ে গেছি রাজপথে। না, বিষয়টা এরকম নয়। আমরা সর্বপ্রথম আলোচনা শুরু করেছি সংসদে, এবং সর্বপ্রথম না সর্বশেষ দিনও এই সবগুলোর সামারি করে মাননীয় বিরোধী দলের নেতা আলোচনা করেছে। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হয় কি জানেন, সংসদে আমরা একটা টোন দেখতে পাই, এরপর বাইরে গিয়ে আরেকটা টোন দেখতে পাই, মানে দুটো মেলে না আসলে। এইখানে আমি এটাই বলি, আমাদের দেশে বর্তমানে যে চলছে সেটা ন্যারেটিভ তৈরি। এই যে এক ধরনের বক্তব্য চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি আপনার সাথে দ্বিমত করছি সম্পূর্ণ। এবং আমরা সংসদে যে টোনে কথা বলেছি, বাইরেও একই টোনে কথা বলেছি। সংসদের কিছু বাস্তবতা আছে। দেখুন, সংসদে সব কথা সবকিছু মানে বলা যায় না বা বলার সময় থাকে না। আমরা বহুজন পয়েন্ট অফ অর্ডারে হাত তুলে রেখেছিলাম, আমাদেরকে হাত কিন্তু কি হলো কথা বলার কিন্তু মাইক দেওয়া হয়নি, সুযোগ দেওয়া হয়নি। তাহলে আপনাকে যে কথাগুলো আপনি মাইকে বলতে পারছেন না, যেটা সম্ভব হচ্ছে না, সেটা কোথায় বলবেন? আপনাকে তো বলতে হবে, হয় মিডিয়াতে বলতে হবে, না হলে রাজপথে মানুষের কাছে গিয়ে বলতে হবে। তো আমরা সেই দুটো পথ, বাকি যে দুটো রাজপথ এবং মিডিয়া, সেই দুটোকে বেছে নিয়েছি। এইটাকে আপনি আলাদা করে যদি বলেন যে সব কথা সংসদে এক আর বাহিরে আর এক, এটি তো আমি বলবো যে খুবই
ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি যদি একটু নীলুফা চৌধুরী বলি, আপনার মতামত নেই আমি আদৌ ভুল তথ্য উপস্থাপন করছি কিনা, যে পার্লামেন্টে যে টোন আসলে বিরোধী দলের পক্ষ থেকে থাকে সেটা মোটামুটি আশাব্যঞ্জক লাগে, কিন্তু বাইরে এসে যখন কিছু রেটরিক, কিছু বেফাস মন্তব্য আসে, যেটা শিরোনামে আমরা দেখি, আপনার মনে হয় কিনা আসলে সুর টোন একই থাকে, একই আন্তরিকতা থাকে? দেখেন, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এটা তাদের নতুন না, এটা তাদের নেচার। এটা আপনার মনে আছে যে বিএনপির সাথে তারা প্রায় 25 বছরের মতো একসাথে থাকলো, বিভিন্ন আপনার যুগপৎ আন্দোলন করলেন, অথচ এই 5ই আগস্ট যাওয়ার পরে ওনারা প্রথম 1-2 দিন পরেই বললো এক জালিমকে বিদায় দিয়ে আরেক জালিমকে আনবো। এই যে ভেতরের মানুষের, বলে না যে একটা বন্ধু যখন আরেকটা বন্ধুকে, দেশপ্রেমিক বন্ধুকে ফুল ছুঁড়ে মারে, এটা কিন্তু সবচেয়ে বেশি লাগে। তো ওনারা এবং এত উল্টাপাল্টা বক্তব্য বাইরে দেওয়া শুরু করলেন। আজকের কথাই বলেন, এখনকার আপনি এই যে ডুয়েটে যে ঘটনাগুলো ঘটছে, আমরা কি বুঝি না কারা করছে এটা, কে করছে এটা আমরা বুঝি না? আপনি চট্টগ্রামে যে গ্রাফিতি, এখন কি গ্রাফিতির সময়? আপনি বলেন গ্রাফিতি কখন করে? যখন মানুষের কণ্ঠ বন্ধ হয়ে যায়, যখন মানুষের প্রতিবাদের জীবনে ভাষা। নিরাপত্তা থাকে না। প্লিজ লেট মি ফিনিশ। যখন মানুষ যা বলতে চায় তা বলতে পারে না, যখন মানুষ মানে কোনো কিছুতে সরকারের সাথে পেরে ওঠে না, তখন মানুষ কি করে? বিভিন্ন ভাবে ছবি দিয়ে, বিভিন্ন ভাবে কন্টেন্ট বানিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে সুবোধ তোমার সময় নয়, সুবোধ তুমি চলে যাও, এটা তোমার সময় নয়, ইত্যাদি ইত্যাদি। আমরা তো যখন দেখেছি। তো এই গ্রাফিতি, আজকে 3 মাস নির্বাচন হয়েছে, এর মধ্যে আপনি গ্রাফিতি, যখন আপনার প্যারাসিটামল খাওয়ার সময় তখন আপনি খাচ্ছেন কি কুইনাইন, আপনি চরম অ্যান্টিবায়োটিকে চলে গেলেন, তো অ্যান্টিবায়োটিকের সময় আপনার কি খাবেন? আপনি দেখেন আজকের অবস্থা, দেখেন আজকে একটা পত্রিকা লিড নিউজ করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি কে ফ্যাসিস্টের যে দোষর শেখ হাসিনার বাণী কোথায়? তাহলে আজকে বিরোধী দল, তাহলে এটা কে করলো? বিরোধী দল নিজেই নিজের মরণ কামড় দিয়ে দিয়েছে। এইখানে আমাদের কিছু কারণে প্রত্যেকটা সময় আজকের বিরোধী দল নিজেরাই নিজেদের ভুল করে বাঁশের তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো পিছায় পিছায় পড়ে। আমরা তো তাদেরকে এগিয়ে আনতেই চেয়েছিলাম, আমাদের তো কোনো সমস্যা ছিল না। কিন্তু ওনারা যে ধরনের কাজগুলো করে, ওনারা যে ধরনের, এই যে পুলিশের সাথে চট্টগ্রামের কাহিনী, এই যে আপনার ডুয়েটের কাহিনী, এর আগে কুয়েটে সেম কাহিনী করেছে। কুয়েটে তাদের সবগুলো ভিসি তাদের, আমরা বলেছি কোথায়? আজকে দেখেন জামাতে এই যে নিয়াজ সাহেব এখন কোথায়? এখন গ্রামীণ এসে ঢুকেছে। আমরা যখন বলেছিলাম আপনারা শুনেছেন, তাকিয়ে তাকিয়ে কিচ্ছু বলেন নাই। আর তারা সবসময় কি বলেছে? এটা তারা চিনে না, জানে না, কিভাবে কি ইলেকশন গুলো করেছে, কিভাবে নোংরামি করেছে আমরা তো জানি। এখন তারা নিজেকে সেই গুপ্ত রাজনীতির ধারক এবং বাহক হিসেবে, আমাদের সন্তানরা যেহেতু তারা ওপেন, তারা ছাত্রদল করে, মায়ের মুখেও ছাত্রদল করে, খুনের মুখেও ছাত্রদল করে, ঘুমের মুখেও ছাত্রদল করে, 10 টুকরার লাশের মুখেও ছাত্রদল করে, রক কাটার হ্যাঁ, মুখেও বুঝতে পেরেছি নীলুফা চৌধুরী, এটা আমরা বুঝতে পেরেছি। আমি আপনার কাছে কেবল এটুকু জানতে চাই, হ্যাঁ, তারা নিরপেক্ষতার ভান করে, একদম তারা একদম যুদ্ধে একদম দিচ্ছে না আমি শুধু আমাদের। আপনার কাছে এটুকু জানতে চাই, যেটা একটু আগে মোস্তফা মামুন বললেন, যে যেটাই হোক না কেন দিন শেষে জনগণ কি চায় সেই সম্পৃক্ততা তো প্রয়োজন। সরকারি দল এবং বিরোধী দল এমন একটা জায়গায় পৌঁছাতে পারে কিনা যেখানে আসলে সংস্কার সংশোধন ছাপিয়ে জনগণ ইম্পর্টেন্ট হয়ে যাবে। আমরা কি চেয়েছিলাম জানেন? আমরা চেয়েছিলাম আমাদের একটা ছায়া সরকার থাকবে, খুব সিরিয়াস ছায়া সরকার, যাদের সমালোচনায় আমরা প্রতি মুহূর্তে ভীত থাকবো, সন্ত্রস্ত থাকবো, কাজ করব, জবাবদিহিতা দিব স্বচ্ছতার সাথে। কিন্তু তারা কিন্তু তাদের ওই একটা জিনিস, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, ওই একটা জায়গার বাইরে তারা যেতেই পারে না। সোনার হরিণ যে অধরা অছোয়া, আপনারাই করেছেন এটা। তারা কিন্তু, প্লিজ আপনার সময় বলেন, তারা কিন্তু তাদের এই যে দেশে আজকে টিকা নাই, হামের টিকার জন্য তারা কয়দিন বলেছে? আপনি দেখেন তো কয়দিন, কতবার বলেছে? কারণ আমরা বহুবার বলেছি। আমি আসবো রাশিদুল ইসলাম, আপনার কাছে আসবো, আমি আসবো, শেষ করে আসছি। সময় তারা কি করলো? তারা বলার জন্য না বলতে না হয় তাই ওইটুকু বললো, কারণ জানে তারা ইন্টারিম সরকার হামের টিকা আনতে বন্ধ করে দিয়েছে। তারা বলেছে যে আমরা নিজেরা উৎপাদন করব। তার আগের সরকারও হামের টিকা আনে নাই। কারণ আজকে 3 মাসের বিএনপি 3 মাসের 100 দিন বললে আপনারা হানিমুন পিরিয়ড বলেন। এই হানিমুন পিরিয়ডে বিএনপি যত টর্চার, যত চ্যালেঞ্জ মোকাবেলা করছে, বুঝতে পারছি, জি, চ্যালেঞ্জ মোকাবেলা এই 55 বছরের বাংলাদেশে কেউ কখনো করেনি। আমি আপনার বক্তব্য শুনেছি। আমি কি ছোট করে একটু রাশিদুল ইসলাম আপনার মন্তব্যটা নিব এই অর্থে, যেটা নিয়ে অনেক কথা হয় যে আপনাদের দিক থেকে যে আইডিয়াটা ছিল ছায়া সরকার করা হবে, আমরা সমালোচনা কিংবা নজরদারি বা জবাবদিহিতা একটা জায়গা পাবো, সেটা কেন হলো না আসলে?
দেখুন আপনি কি বলছেন, এই সরকারকে সহযোগিতা করার জন্য বা মানুষের স্বার্থকে বড় করে দেখার জন্য আমরা একেবারে প্রত্যেকটা ইস্যুতে আমরা কথা বলেছি। কেন আমরা তেল ইস্যুতে কথা বলি? তেল ইস্যুতে তো বলেছিল যে তেলের সংকট নাই, কিন্তু কেন শেষ পর্যন্ত কমিটি পর্যন্ত যাওয়ার পর সংকট? তাহলে সংকট ছিল না, এখানে তাহলে দাম আপু, বাড়ানোর আপু, সঙ্গে আমি সঙ্গে সংকট আমি হওয়া আমি হয়ে আমি গেল। না 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 না, আপু এগুলো বলিয়েন না, এগুলো হাসবে মানুষ। তেলের জি। কি ঘটেছে সেই বিষয়গুলো নতুন করে বলিয়েন না, মানুষ লজ্জা পাবে এগুলো শুনলে আপনাদের কথা। আপনারা তো ওই যে কাজী হাজার হাজার বাইক দাঁড়িয়েছিল, বাস আপনারা বাজার। ম্যানেজ করতে পারেন নাই। জি। আপনারা ম্যানেজ করতে পারেন নাই। আমি আমার জেলায় গিয়ে বলেছি এট এ টাইম প্রত্যেকটা পাম্প থেকে আপনারা তেল দেওয়া শুরু করুন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা সেটা তেল আপনারা গেছে, করেন তেল নাই, গেছে, আপনারা এবার হাম supply বলেন, করতে- হাম নিয়ে। জি জি জি, হাম। দেখুন, হাম নিয়ে আমরা 2 ঘন্টা ব্যাপী আলোচনা করার জন্য আমাদের বিরোধী দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে নোটিশ করা হয়েছে, সেটা সুযোগ দেওয়া হয় নাই। আমাদের পক্ষ থেকে অন্তত পক্ষে 10 জনের উপরে হবে যারা 71 বিধিতে কথা বলার চেষ্টা করেছেন। কি রাজপথ, বলে এটাকে? রাজপথ। পয়েন্ট অফ অর্ডারের কথা বলেছেন। এরপরে আর কি বলতে চান? না না, মানে আমরা যেভাবে শুনে থাকি যে জুলাই সনদ কিংবা সংবিধান সংস্কারের জন্য আমরা রাজপথে নামবো। আমি আপনাকে বলি এখানে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বারবার। আমরা কিন্তু এখানে আজকেও কিন্তু আমাদের সহ আলোচক এই কথাটা বলেছেন যে আলোচনাগুলো বারবার পেছনে টেনে নিয়ে যাওয়া হয়েছে, এবং উনি বলেছেন যে না সেটা 50 বছর না আরো 200 বছর পর্যন্ত আগে পিছনে নিয়ে যায়, কিন্তু আলোচনা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে আমরা পারছি, জি। বারবার থাকতে চেয়েছি জনবান্ধব ইস্যুতে, মানুষের স্বার্থ নিশ্চিত করার জন্য। সেই জায়গায় আমরা বলবো যে বিএনপি আমাদেরকে বাধা দিয়েছে।